সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশে, হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তারেকের নজরদারিতে সেনাপ্রধান, ওয়াকারকে ছেঁটে ফেলবে নতুন সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জাইমার নাইট ক্লাবের ভিডিও ভাইরালের নেপথ্যে বটবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে, তারেকের ভাবনায় অন্য মাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ট্রাম্পের চিঠি আসলে ইউনুস যুগের ক্ষতির খতিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কোম্পানিগঞ্জে আ লীগের ৬ নেতাকর্মী আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সময়ের আগেই পদ্মাপারে জানান দিচ্ছেন ঋতুরাজ, হাওয়া আজ সেখানে রঙিন। তারেকের সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই পদ্মাপারে বইতে শুরু করে এক বদলের হাওয়া। যে রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, সেই আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে। কোনো জায়গায় খোলার পর হামলা হলে দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতীদের তারা গ্রেফতার করছে, নেওয়া হচ্ছে আইনানুগ পদক্ষেপ। নওগাঁ, খুলনাসহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। গণমাধ্যম বলছে বাংলাদেশের ৯টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে নওগাঁ নিয়ে এখনও পর্যন্ত মোটি 10টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের রাজনীতি কি উন্মুক্ত হচ্ছে? আবার অনেকে প্রশ্ন করছেন, অন্তর্বর্তী সরকারের দিয়ে যাওয়া ওই দলের ওপর নিষেধাজ্ঞা এখনও কি বহাল হয়েছে, নাকি সেগুলি বাতিল হয়ে গিয়েছে? ৯টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল। যেসব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে সেই সব জায়গাগুলি হল নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিবগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দলীয় কার্যালয়। দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন। কর্মীরা দলীয় পতাকা উত্তোলন করেন। মুজিবের প্রতিকৃতিতে দেন মালা। শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে। সোমবার 4 জেলা, রবিবার 6 জেলায় নেতাকর্মীদের উপস্থিতি থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 2024-এর হাসিনা সরকারের পতনের পর এই প্রথম আওয়ামী লীগের বন্ধ থাকা একের পর এক কার্যালয় খোলা শুরু হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের 80টির বেশি কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলার প্রধান ফটকের কাছে আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে কর্মীরা প্রবেশ করেন, ঘর পরিষ্কার করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা মালা পরান। ছিলেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। বরগুনা জেলায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন দলের কর্মীরা। বুধবার শেরে বাংলায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলেন আওয়ামী লীগের কর্মীরা। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে, অর্থাৎ কারা আওয়ামী লীগের কার্যালয় খুলছে বা খোলার চেষ্টা করছে তাদের দিকে তারা নজর রাখছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরদিই পঞ্চগড় সদরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে তালা খুলে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা। তারা সেখানে স্লোগান দেন। সেখানে সেই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ খান। তবে পরে ওই অফিসে তালা মারা হয়। এই প্রসঙ্গে আবু দাউদ বলেন, ওটা আওয়ামী লীগের অফিস ছিল না, স্থানীয় বণিক সমিতির অফিস। কিন্তু স্থানীয় জামায়াত নেতারা অফিসটি দখল করে ভাড়া দেয়। নির্বাচনের পরদিন তাকে জানালে তিনি ওই বাড়ি দখলমুক্ত করেন। পটুয়াখালী 10 মিনা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয় 16 ফেব্রুয়ারি সকালে। অফিস খোলার পর সেখানে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ একটি কার্যক্রম গ্রহণ করা হয়। একই দিনে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগের অফিসও খোলা হয়েছে। এ নিয়ে আবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ অভিযোগ করে বলেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে কাজে লাগিয়েছে, এখন তারা তার প্রতিদান নিচ্ছে। তবে তারা সফল হবে না, তাদের প্রতিরোধ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক মহল। উত্তরপাড়ায় শোনা যাচ্ছে সেনাপ্রধান স্বেচ্ছায় না সরলে তাকে সরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে নানা খবর ভেসে বেড়াচ্ছে। কিন্তু হঠাৎ করে সেনাপ্রধানের অকাল বোধন নিয়ে চর্চা শুরু হয়ে গেল। এর একমাত্র কারণ কি জাতীয় রাজনৈতিক পট পরিবর্তন, নাকি ভিতরে কোনো এক খেলা চলছে? বিএনপি কেন জামাত ঘরানার সামরিক সেনা কর্মকর্তাদের ওপর নজরদারি বাড়াতে চাইছেন? বাহিনীর ওপর এর কতটা প্রভাব পড়বে? ভিতরে কি তবে বড় ধরনের রদবদল আসন্ন? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে স্পর্শকাতর আলোচনা হয়ে
হয়ে দাঁড়িয়েছে এখন সেনা নেতৃত্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা সংলাপ। রাজনৈতিক মহলে একটি জোরালো গুঞ্জন শুরু হয়েছে, বর্তমান সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কেউ বলছেন এটি স্রেফ গুঞ্জন, আবার কেউ বলছেন পর্দার আড়ালে প্রস্তুতি চূড়ান্ত। সেনাপ্রধান ওয়াকার আওয়ামী লীগ শাসনামলে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি। 24 জুনে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন, আর ওই বছর অগাস্টে হাসিনা সরকারের পতন ঘটেছে। সরকার পতনের পর থেকে তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে যে তিনি আসলে জামাতপন্থী। আওয়ামী লীগ এবং জামায়াত ক্ষমতায় নেই, তবে জামায়াত এবারের নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএনপি এখন ক্ষমতায়। প্রশ্ন হচ্ছে এখন সেনাপ্রধানের কি হবে? কারণ বাংলাদেশে ক্ষমতায় যে দলটি থাকে তার একটা সূক্ষ্ম প্রভাব থাকে সব ক্ষেত্রেই। সে দেশের রাজনৈতিক মহলের মতো তেমনই। গুঞ্জনের সূত্রপাত কোথায়? সাধারণত কোনো সেনাপ্রধানকে তার পদ থেকে বরখাস্ত করার পিছনের কারণ থাকে তার পেশাগত ত্রুটি, কিন্তু এখানে রাজনৈতিক একটি বড় যোগসূত্র খোঁজা হচ্ছে। বর্তমান সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের মতাদর্শের একটি সংশ্লিষ্টতা রয়েছে। এটা শুনতে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত একসময় ঘনিষ্ঠ মিত্র থাকলেও এখন তারা কিন্তু একে অপরের রাজনৈতিক শত্রু। তাদের মধ্যে একটি দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে। জামাত এখন বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিজেদের তৈরি করেছে। ফলে বিএনপি সরকার যদি মনে করে সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চ পদে জামাত ঘরানার কেউ আছেন, তাহলে তাদের ওপর যে কোনো ধরনের শাস্তির খাড়া নেমে আসতে পারে। তাদের ওপর নজরদারি চালিয়ে যাওয়া বা তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়াটা কোনো ব্যতিক্রমী ঘটনা হবে না। সামরিক বিশেষজ্ঞদের মতে সেনাপ্রধানের পদটি শুধুমাত্র একটি চাকরি নয়, এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি। যদি হঠাৎ করে এই পদে পরিবর্তন আনা হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়ে চেইন অফ কমান্ডে। বিএনপি সরকারের চ্যালেঞ্জ হল সেনাবাহিনীর ভিতর থেকে পূর্ববর্তী সরকারের প্রভাব বা রেশ মুছে ফেলা। বিএনপি চাইবে সেনাপ্রধান পদে এমন একজনকে আনবে যিনি বিএনপিপন্থী হবেন। এই পরিবর্তন রাজনৈতিক কারণে হলে সেনাবাহিনীর পেশাদারিত্বের জন্য কতটুকু ইতিবাচক হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জাইমাকে লন্ডনের একটি নাইট ক্লাবে বলিউডের হিন্দি গানের তালে নাচতে দেখা যায়। অভিযোগ উঠেছে একসময়ের মিত্র তারেককে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে জামায়াতের বটবাহিনী। তারাই এই ভিডিও বিভিন্ন পেজের মাধ্যমে ছড়িয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থাও নিশ্চিত করেছে যে ভিডিওটি জাইমা রহমানেরই। এরই মধ্যে তারেকের মেয়ের এই ছবি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জামায়াত এনসিপি জোটের সদস্য, নোয়াখালী ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি শুরুতে এই ভিডিওর বিস্তারিত তুলে ধরে পরে এর নিন্দা জানিয়েছেন। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের কৌশল যেন ভিডিওটি সম্পর্কে আরও লোকজন জানতে পারে। তাতে তারেক রহমানকে আরও হেয় প্রতিপন্ন করা যেতে পারে। জামায়াতের নারীদের হেয় বা স্লাট শেমিংয়ের ঘটনা নতুন নয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্নি অভিযোগ করেছেন যে ইসলামী ছাত্র শিবির ও তার সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে পরিকল্পিত চরিত্র হনন ও হয়রানি চালাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। তন্নি তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান সম্প্রতি এক জনসভায় ডাকসুকে মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা বলে অশ্লীল মন্তব্য করেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ, সমাবেশ ও কুশপুতুল দাহ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপর থেকেই সামাজিক মাধ্যমে তার পোশাক, ব্যক্তিগত জীবন ও ছবি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা গল্প ছড়ানো ও চরিত্র হননের ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন। তন্নি বলেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না। কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই ব্যক্তিগত আক্রমণ শুরু করে। আমার বিরুদ্ধে মিথ্যা গল্প মিশিয়ে যত রকমভাবে চরিত্র হনন করা যায় তা করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে শিবিরের কর্মী ও সমর্থকরা ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে। এর আগে নারীদের ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্তির রূপ হিসেবে অভিহিত করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে জানানো হয় তার এক্স আইডিটি হ্যাক করে এই পোস্ট দেয়া হয়েছে। এই পোস্টের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। গত ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও মিরপুর সহ বিভিন্ন এলাকায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী নারীরা। ওই দিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেত্রী ও সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক লড়াইয়ের জায়গা যখন সংকীর্ণ হয়ে আসে, তখনই ব্যক্তিগত আক্রমণ বা স্লাট শেমিংয়ের মতো নিম্নমানের কৌশল মাথাচাড়া দিয়ে ওঠে। জাইমা রহমান বা সানজিদা তন্নির ক্ষেত্রে যা ঘটছে তা মূলত লিঙ্গভিত্তিক রাজনৈতিক সহিংসার একটি ডিজিটাল রূপ। এখানে লক্ষণীয় বিষয় হল, যখনই কোনো নারী বা কোনো নেতার পরিবারের নারী সদস্যরা পাদপ্রদীপে আসেন, তখনই তাদের পোশাক, জীবনযাপন বা ব্যক্তিগত পছন্দকে সামনে এনে একটি রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তাদের অগ্রহণযোগ্য করার চেষ্টা করা হয়।
জামায়াত বা শিবিরের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো প্রমাণ করে যে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করার চেয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করাকে বেশি কার্যকর মনে করে। এটি কেবল সুস্থ রাজনীতির পরিপন্থী নয়, বরং নারী ক্ষমতায়ন এবং সাইবার নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি। এদিকে ভারত কি সত্যি শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিএনপির জয় এবং তারেকের দলের প্রতি ভারতের একটু বেশি ঝুঁকে পড়া দেখে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অলিন্দে। কেউ কেউ বলছেন এটি কেবল কূটনৈতিক ভারসাম্যের খেলা, আবার কেউ কেউ বলছেন ভারতের এক চালেই মাত হয়েছেন মোহাম্মদ ইউনুস, তাই তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের ধারণা ছিল ভারত কেবল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলে। ফলে আওয়ামী লীগের সরকারের পতনের পর সেই দলের অধিকাংশ নেতাকর্মীদের ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশের এক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তখনও ভারত তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাজি হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে বহু আগে থেকেই নয়াদিল্লি প্ল্যান বি নিয়ে কাজ করছিল, আর সেটা হল আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নেওয়া এবং তাদের সর্বোচ্চ নেতাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। আর সেই কাজে ভারত শতভাগ সফল, আর এটাই কার্যত দাবার চালে মাত দেওয়া বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রথমেই আসা যাক হাসিনা প্রসঙ্গে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। জানা যায় তাকে কার্যত প্রধানমন্ত্রীর মর্যাদায় কোনো এক গোপন আস্থানায় রাখা হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হল হাসিনার অবস্থান বিগত 1.5 বছরেও কেউ জানতে পারেননি। যদিও বিগত 6-7 মাস তিনি দলের একাধিক নেতার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ও বৈঠক করেছেন। এদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা হাসিনার আস্থানা ও তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ খুলেছেন। তাতেই বোঝা যায় হাসিনাকে কার্যত প্রধানমন্ত্রীর সমতুল প্রোটোকল এবং রাজকীয় মর্যাদায় রেখেছে ভারত সরকার। উল্লেখযোগ্য বিষয় হল বাংলাদেশে ভোট হয়েছে আওয়ামী লীগকে ছাড়াই, আর তাতে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে ক্ষমতায় এসেছে। বাংলাদেশে নির্বাচনের আগে থেকেই দেখা যাচ্ছে নয়াদিল্লি কার্যত বিএনপির প্রতি একটু বেশি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি উদাসীন হয়ে পড়ল? সংশ্লিষ্ট মহলের মতে এটা একেবারেই ঠিক নয়। যেটা জানা যাচ্ছে, হাসিনাকে এবার কার্যত খোলা ছাড় দিচ্ছে ভারত সরকার। খুব সম্ভবত তিনি কয়েকদিনের জন্য এবার লন্ডনে যেতে পারেন তার বোন শেখ রেহানা এবং ভাইজি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সময় কাটাতে। বিগত 1.5 বছরে হাসিনাকে কোথাও খোলাখুলি যেতে দেওয়া হয়নি। এবার যদি তিনি লন্ডনে যান, তাহলে বলতে হবে হাসিনার বিপদ কেটে গিয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, দেশজুড়ে আওয়ামী লীগের বন্ধ থাকা কার্যালয় খুলে দেওয়া হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব নিতে দেখা যাচ্ছিল তারেক রহমানদের। ফলে আগামী দিনে আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলেও নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়েও নানা মহলে নানা কৌতূহল রয়েছে। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসনে থাকাকালীন তিনি দেশে ফেরার কোনো সুযোগও পাননি। এমনকি হাসিনা সরকারের পতনের পর যখন তার বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা থেকে তারেককে রেহাই দেওয়া হয়েছিল, তারপরও 1.5 বছরে তিনি দেশে ফেরার নাম নেননি। এমনকি যখন তার মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন, তখনও তিনি দেশে ফেরা নিয়ে দাবি করেছিলেন এটা তার একক সিদ্ধান্ত নয়। কিন্তু 1 মাসেরও কম সময়ে সবকিছুই ঠিকঠাক হয়ে গেল আর তারেক দেশে ফিরে এলেন। যেটা জানা যাচ্ছে, তারেকের সঙ্গে বিগত 1 বছর ধরেই কথা চালিয়ে যাচ্ছিল ভারত। লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের উচ্চপদস্থ এক কর্তা অতি গোপনে তারেকের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে গিয়েছেন। তাতেই সমস্যার সমাধান হয়। যখন বাংলাদেশ কার্যত জামাত ও কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির দখলে চলে আসছে, ঠিক তখনই বাংলাদেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। এর পরের প্লট একেবারেই চিত্রনাট্যের মতো সাজানো ছিল। আজ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা না উঠলেও বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নীরবে শুরু হয়ে গেছে। বাংলাদেশে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মুখেও এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে। সব মিলিয়ে একটা ফিল গুড ব্যাপার। এদিকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মব সন্ত্রাস, যাদের হামলায় গত 1.5 বছরে আক্রান্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় 2 সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার ভবন থেকে শুরু করে বহু মাজার, সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযুদ্ধের স্মারক। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 14 মাসে দেশে অন্তত 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে। তদারকি সরকারের দাবি, তাদের আমলে বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা পেয়েছিল।
এই দাবি কি যুক্তিসঙ্গত? গত 18 মাসের ইউনূসের শাসনামলে সংখ্যালঘু নিধনের ঘটনা কম হয়েছে। গণতন্ত্রের অন্যতম শর্ত হল তো বাকস্বাধীনতার অধিকার। তদারকি সরকারের আমলে সত্যিই কি বাকস্বাধীনতার অধিকার ছিল? কি কারণে ডেইলি স্টার বা প্রথম আলোর দপ্তরে ভাঙচুর চালানো হলো, আগুন দেওয়া হলো? হাসিনার বিদায়ের পর থেকে ঢাকায় ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছিল, আর হাদির হত্যা সেই আগুনকে দাবানলে পরিণত করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সুপরিকল্পিতভাবে ভারতকে জড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় ভারত বিদ্বেষী নেতাকে হত্যা করতে দিল্লি থেকে লোক পাঠানো হয়েছিল। মন্দিরে ভাঙচুর হয়েছে, দুর্গাপুজোয় অসুরের মুখ বিকৃত করা হয়েছে, বেছে বেছে হিন্দু এলাকায় হয়েছে বর্বরচিত হামলা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে মব সন্ত্রাস, যাদের হামলায় গত 1.5 বছরে আক্রান্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় 2 সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টার ভবন থেকে শুরু করে বহু মাজার, সাংস্কৃতিক কেন্দ্র এবং মুক্তিযুদ্ধের স্মারক। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2024 সালের অগাস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে 14 মাসে দেশে অন্তত 40টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে। তদারকি সরকারের দাবি তাদের আমলে বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা পেয়েছিল। এই দাবি কি যুক্তিসঙ্গত? গত 18 মাসের ইউনূসের শাসনামলে সংখ্যালঘু নিধনের ঘটনা কম হয়েছে। গণতন্ত্রের অন্যতম শর্ত হল তো বাকস্বাধীনতার অধিকার। তদারকি সরকারের আমলে সত্যিই কি বাকস্বাধীনতার অধিকার ছিল? কি কারণে ডেইলি স্টার বা প্রথম আলোর দপ্তরে ভাঙচুর চালানো হলো, আগুন দেওয়া হলো? হাসিনার বিদায়ের পর থেকে ঢাকায় ক্ষোভের আগুন ধিক ধিক করে জ্বলছিল, আর হাদির হত্যা সেই আগুনকে দাবানলে পরিণত করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সুপরিকল্পিতভাবে ভারতকে জড়িয়ে দেওয়া হয়। দাবি করা হয় ভারত বিদ্বেষী নেতাকে হত্যা করতে দিল্লি থেকে লোক পাঠানো হয়েছিল। মন্দিরে ভাঙচুর হয়েছে, দুর্গাপুজোয় অসুরের মুখ বিকৃত করা হয়েছে, বেছে বেছে হিন্দু এলাকায় হয়েছে বর্বরচিত হামলা। আর্থিক দিক থেকেও বাংলাদেশকে কয়েক যুগ পিছিয়ে দিয়েছেন আগের সরকার প্রধান। সে দেশের অর্থমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরে বাংলাদেশে দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ ছিল 29,49,044 কোটি টাকা। এই 1.5 বছরে দারিদ্র্যের জাদুকরের প্রতিশ্রুতি ছিল তিনি দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন। পরিবর্তে বাংলাদেশের অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে গিয়েছেন। তারেক সরকারের উপর চাপিয়ে গেল ঋণের বোঝা। ঋণের পরিমাণ 23 লক্ষ কোটি টাকা। 2024-25 অর্থবর্ষ শেষে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ ছিল 22,50,000 কোটি টাকা। চলতি অর্থবর্ষের জুলাই থেকে ডিসেম্বরের মেয়াদে ব্যাংকিং উৎস থেকে 61,148 কোটি টাকা ঋণ নিয়েছে আগের সরকার। সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হয়েছে নির্বিবাদে হামলা। বঙ্গবন্ধুর বাসভবন, জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। 15 আগস্টের ছুটি বাতিল করা হয়েছে। বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের রোল মডেল হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার 21শে ফেব্রুয়ারি দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হাকিম। এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক 3টে থেকে 4টের মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 10-15 জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে 6 জনকে আটক করা হয়, অন্যরা সরে যান। আটককৃতরা হলেন কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে মোহাম্মদ সোহেল 45, সিরাজপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদনগর এলাকার মৃত মনির আহমদের ছেলে মোহাম্মদ হুমায়ুন কবির 40, একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ 40, মৃত শামসুল হকের ছেলে সিরাজিল হক মঞ্জু 35, চরহাজারি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে জাহাঙ্গীর আলম 45 এবং একই ইউনিয়নের মৃত শফিউল্লাহর ছেলে শরীয়তুল্লাহ 40। ওসি নুরুল হাকিম বলেন, আটক ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের নামে পূর্বের মামলা রয়েছে। এসব মামলায় তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।